হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি আজ নিয়ে এসেছি রুদ্রা দ্য এজ অফ ডার্কনেস সিরিজের তৃতীয় এবং শেষ পর্ব। আজকের দুই পর্বে আমরা বেশ কিছু রোমাঞ্চকর বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা এই সিরিজের শেষ পর্বগুলো খোলাসা করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এপিসোডে আছে বেশ কিছু টুইস্ট ও বিশ্লেষণ যা সিরিজটিকে আরো গভীরভাবে বুঝতে সাহায্য করবে। যদি আগের দুটি ভিডিও না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসুন। দ্বিতীয় পর্বের লিংক ভিডিওর ওপর ইনফরমেশন বক্সে পেয়ে যাবেন। আর যদি আগের কোনো পর্বই না দেখে থাকেন তাহলে প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিও লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করা আছে। চলুন শুরু করা যাক। পঞ্চম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যতীন নামের একজন ব্যক্তি তার বাসার জিনিসপত্র একটি কভার ভ্যানে তুলছে। তারপর বাসায় এসে তার স্ত্রী ঈশাকে জিজ্ঞাসা করে, পাসপোর্ট আর প্লেনের টিকিট চেক করেছো তো? ঈশা বলে, হ্যাঁ, সবকিছু চেক করে ব্যাগে রেখেছি। ঠিক তখন বাইরে একটি গাড়ির শব্দ শুনে যতীন জানলা দিয়ে তাকায় এবং দেখে কভার ভ্যানটি আবার ফিরে এসেছে। যতীন তার স্ত্রী ঈশাকে বলে, তুমি ভেতরে থাকো, আমি বাইরে গিয়ে দেখে আসছি কি হয়েছে। দরজা খুলতেই এক যুবক তাকে ধাক্কা মেরে ভেতরে ঢোকে। শব্দ শুনে ঈশা বাইরে আসলে একটি মেয়ে এসে তার মুখ চেপে ধরে। তাদের সঙ্গে থাকা আরেকজন ব্যক্তি দরজা বন্ধ করে দেয়। লোকটি যতীনকে বলে, তুমি মুম্বাইয়ের দামি দামি পেন্টিং এর ডিলার, আর এই সুযোগ নিয়ে তুমি বড় লোকদের কাছে নকল পেন্টিং বিক্রি করো। এর বদলে তারা তোমাকে কালো টাকা দেয়, আর তোমার মাধ্যমে সেই টাকা দিয়ে তারা হীরা কেনে। এরপর লোকটি যতীনের দিকে বন্দুক তাক করে বলে, হীরাগুলো কোথায়? যতীন বলে, আমার কাছে এগুলো নেই। এরপর লোকগুলো যতীন আর ঈশাকে বেঁধে রেখে হীরা খুঁজতে থাকে, কিন্তু কিছু খুঁজে পায় না। যতীন বলে, হীরাগুলো আমি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি। একটি ট্যাটু করা লোক যতীনের দিকে এগিয়ে এসে বলে, তোমাকে আমি 2 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে হীরাগুলো এনে দাও, না হয় তোমার স্ত্রীকে টুকরো টুকরো করে ফেরত পাবে। এরপর বলে, দাঁড়াও, তোমাকে ডেমো দেখাচ্ছি। সে একটি চাকু দিয়ে ঈশার জিভ কেটে দেয় এবং তাকে তুলে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর যতীন ক্রাইম ব্রাঞ্চে গিয়ে রুদ্রকে বলে, আমি অফিসার গৌতমের সঙ্গে দেখা করতে চাই। রুদ্র বলে, গৌতম এখন অফিসে নেই, আপনার জরুরি কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। যতীন একটি রুমালে মোড়ানো জিভ দেখিয়ে রুদ্রকে বলে, এটি আমার স্ত্রীর। অন্যদিকে কিডন্যাপাররা ঈশাকে নিয়ে একটি গোডাউনে পৌঁছায়। গাড়ি থেকে নামার পর মেয়েটি ট্যাটু করা লোকটিকে বলে, যে কে আমাদের কাজ ছিল হীরা নিয়ে ফেরত আসা, এভাবে মানুষের জিভ কাটা আর কিডন্যাপ করা নয়। যে কে বলে, এই মেয়েটার সামনে আমার নাম নিলে কেন? এরপর মেয়েটি ঈশাকে গাড়ি থেকে নামিয়ে একটি পিলারের সাথে শিকল দিয়ে বেঁধে রাখে। ক্রাইম ব্রাঞ্চে যতীন রুদ্রকে বলে, ওরা আমার স্ত্রীকে তুলে নিয়ে যা চাইছে তা আমি কখনো জোগাড় করতে পারবো না। আমার কথা মতো হীরাগুলো ঈশা গিলে ফেলেছে, অর্থাৎ হীরাগুলো এখন ঈশার পেটে। কিডন্যাপাররা যদি এটা জানতে পারে তাহলে তারা ঈশার পেট কেটে হীরা বের করবে। এর পরের দৃশ্যে দেখা যায় গৌতম অফিসে আসলে রূপালী এবং রুদ্র তাকে একটি ছবি দেখিয়ে বলে, এর নাম গোপাল, তুমি ওকে চেনো? গৌতম বলে, হ্যাঁ, ও আমার ইনফর্মার। রূপালী বলে, এই গোপালই হীরাগুলো যতীনকে দিয়েছিল আর নিজেই যতীনকে আমাদের কাছে পাঠিয়েছে। গৌতম বলে, আমি গোপালের আত্মীয় স্বজনদের চিনি, খোঁজ নিচ্ছি। রূপালী রুদ্রকে বলে, কিডন্যাপাররা হীরা না পেলে ঈশাকে ছাড়বে না, কিন্তু হীরাগুলো তো ঈশার পেটের ভেতরে। রুদ্র একটি ফাইল দেখিয়ে বলে, আমাদের কাছেও তো হীরা আছে, কয়েক মাস আগে একটি কেসে উদ্ধার করা হীরা ব্যবহার করতে পারি ঈশাকে বাঁচানোর জন্য। রূপালী বলে, আমরা এটা করতে পারি না, মানুষ জানলে আমাদের চাকরি চলে যেতে পারে। রুদ্র বলে, শুধু 1 ঘন্টার জন্য হীরাগুলো আমায় দিন। এরপর দেখা যায় রূপালী লকার থেকে হীরাগুলো বের করে রুদ্রকে দেয়। অন্যদিকে গৌতম একটি পুরনো বাসায় গিয়ে গোপালের সঙ্গে দেখা করে। গৌতম রাগান্বিতভাবে গোপালকে বলে, আমাদের পরিকল্পনা ছিল শুধুমাত্র চুরি করা, হীরাগুলো যতীনের কাছ থেকে চুরি করার। কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এখন কি হলো? গোপাল বলে, ওরা কাজ শেষ করে কল দেবে বলেছিল, কিন্তু এখনো দেয়নি। অপরদিকে জেকে যতীনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, হীরাগুলো পেয়েছো? যতীন বলে, হ্যাঁ, পেয়েছি। কিডন্যাপার বলে, ওগুলো নিয়ে শপিং মলে চলে আসো। রুদ্র যতীনকে হীরাগুলো একটি প্যাকেটে দিয়ে শপিং মলে যেতে বলে। শপিং মলে হঠাৎ একজন লোক যতীনের হাতে একটি কাগজ দেয়, যেখানে লেখা, হীরাগুলো পাশের ডাস্টবিনে রেখে দাও। যতীন কথা মতো ডাস্টবিনের প্যাকেটটি রাখে। এরপর দেখা যায় হ্যারি এবং তার সঙ্গে মেয়েটি
ডাস্টবিন থেকে প্যাকেটটি নেয় কিন্তু খুলে দেখে হীরা নেই। তখন তারা বুঝতে পারে তাদের ফাঁসানো হচ্ছে। মেয়েটি হ্যারিকে বলে তাড়াতাড়ি পালাও এবং জেকে ফোন দিতে থাকে। রুদ্র দেখে বলে এই মেয়ে যদি তার পার্টনারকে ফোন দেয় তবে তারা ঈশাকে মেরে ফেলতে পারে। রুদ্র মেয়েটির ফোন রিসিভ করে এবং বলে আমি ডিসিপি রুদ্র, আমরা একটি ডিল করতে পারি। জেকে বলে তোমার কাছে 60 সেকেন্ড সময় আছে। রুদ্র বলে যতীন হীরা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না, আমি শুধু তার স্ত্রীকে জীবিত চাই। অন্যদিকে হ্যারি গোপালকে ফোন দিয়ে বলে সব প্ল্যান নষ্ট হয়ে গেছে আর পুলিশ জেকে স্ত্রী সারাকে ধরে নিয়ে গেছে। গোপালের পাশে থাকা গৌতম ফোন নিয়ে বলে আমি যা বলছি ভালো করে শোনো, তাহলে তোমার জীবন বাঁচবে। গৌতম জানতে চায় তারা ঈশাকে কোথায় রেখেছে। হ্যারি বলে আপনি কে, আমি আপনাকে এসব কেন বলবো। গৌতম জানায় হীরাগুলো ঈশার পেটের ভেতর আছে। গৌতম জানায় হীরাগুলো যতীনের কাছে নেই, যেগুলো তার স্ত্রী ঈশার পেটের ভেতরে আছে। গোপাল হ্যারিকে বলে ঈশাকে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালাও। গৌতম বলে হ্যারি, ঈশার পেটে 12 কোটি টাকার হীরা আছে, হীরাগুলো তুমি রেখে দাও, কিন্তু ঈশাকে জীবিত অবস্থায় বের করে আনো। হ্যারি বলে তুমি জেকে চেনো না, ও আমাকে মেরে ফেলবে। গৌতম রেগে গিয়ে বলে আমি যা বলছি তা যদি তুই না করিস তাহলে আমি নিজেই তোকে মেরে ফেলবো। অন্যদিকে রুদ্র অফিসে আসতেই দীপালি রেগে গিয়ে বলে তুমি বলেছিলে সবসময় হীরার দিকে নজর রাখবে। রুদ্র উত্তর দেয় যেভাবেই হোক আমি হীরা ফেরত আনবো। তাদের কথোপকথনের মাঝে অফিসের শায়লা এসে বসতে চাইলে রুদ্র তাকে বসতে বলে। শায়লা তখন জানায় আমি একটা জরুরি কথা বলতে এসেছি। রুদ্র বলে এখনই বলবে? আমার আসলে একটা জরুরি কাজ আছে, তোমাকে কিছুক্ষণ পর কল করি। শায়লা বলে না, তুমি আর আমাকে কল করবে না, এটাই বলতে এসেছিলাম। রুদ্র জিজ্ঞেস করে অফিসের সবার সামনে এসব বলতে এসেছো? শায়লা উত্তর দেয় আমি আসলে কি চাই তা তুমি ভালো করেই জানো। রুদ্র বলে তুমি সোজাসুজি বলো, আমি কিছুই জানি না। শায়লা বলে গত কিছুদিনে আমাদের মধ্যে যা ছিল তা ভুল ছিল। রেগে গিয়ে রুদ্র তাকে চলে যেতে বলে। শায়লা চলে গেলে রুদ্র প্রচন্ড রাগে তার ল্যাপটপ কাচের জানালায় ছুঁড়ে মারে। কিছুক্ষণ পর প্রবল রুদ্রের কাছে একটি ছবি নিয়ে আসে এবং বলে যে কে সবার চেয়ে ভয়ানক, এমন কোনো অপরাধ নেই যা সে করেনি। এরপর দেখা যায় গৌতম এসে রুদ্রকে জানায় গোপালকে কোথাও পাওয়া যায়নি। পরের দৃশ্যে জেকে রুদ্রকে ফোন দিয়ে টাকার ব্যবস্থা হয়েছে কিনা জিজ্ঞেস করলে রুদ্র বলে হ্যাঁ, তবে আমি ঈশার সাথে কথা বলতে চাই। জ্যাক উত্তর দেয় এটা সম্ভব নয়, তোমাকে বিশ্বাস করতে হবে। রুদ্র বলে তোমার স্ত্রী সারা আমার কাছে আছে। জ্যাক বলে তুমি যা চাও সারা কিছুতেই মুখ খুলবে না। জ্যাক 1 ঘন্টার মধ্যে টাকা দিতে বলে। অন্যদিকে হ্যারি গোডাউনে গিয়ে গৌতমকে কল দিয়ে জানায় জ্যাক এখানে নেই। গৌতম তাকে বলে ঈশাকে নিয়ে যত তাড়াতাড়ি পারো বেরিয়ে যাও। রুদ্র জ্যাকের কল রেকর্ডিংটি এডিট করে সারাকে শোনায়, যেখানে জ্যাক বলে সারার আর দরকার নেই। রুদ্র সারাকে বলে তুমি যদি ওর বিপক্ষে সাক্ষী দাও তবে আমি তোমার সাজা কমানোর চেষ্টা করব। এরপর দীপালি জানায় কিডন্যাপাররা ঈশাকে গোডাউনে আটকে রেখেছে এবং তাদের এক সহযোগী হ্যারি। অন্যদিকে দেখা যায় হ্যারি ঈশার শিকল খুলে তাকে নিয়ে পালাতে যায়, কিন্তু ঠিক তখনই জ্যাক এসে উপস্থিত হয়। কিছুক্ষণ পর রুদ্র তার টিম নিয়ে গোডাউনে পৌঁছায় এবং দেখতে পায় গাড়ির উপর একটি কাটা কান, ঈশার কাটা আঙুল এবং কিছু দূরে মেঝেতে ঈশার লাশ। ঈশার পেট কেটে হীরাগুলো বের করে নেওয়া হয়েছে। গাড়ির অন্য পাশে হ্যারির লাশও পড়ে আছে। গৌতম হ্যারির পকেট থেকে মোবাইলটি বের করে নেয় এবং বলে ঈশা হয়তো হ্যারিকে হীরার কথা বলেছিল। পালানোর চেষ্টা করার সময় জ্যাক এসে দুজনকে ধরে ফেলে এবং হীরার জন্য ঈশার পেট কেটে হীরাগুলো নিয়ে নেয়। দীপালি সবাইকে গোপালকে খুঁজে বের করার নির্দেশ দেয়। গৌতম এরপর গোপালের বাসায় যায় এবং বলে তোর ভাগ্নে হ্যারি মারা গেছে, জ্যাক ঈশার পেট কেটে হীরা নিয়ে গেছে। সে একা একা বলতে থাকে জ্যাক কি আমার কথা জানে? গোপাল জানায় না, জানে না। এরপর গৌতম গোপালের গলায় তার পেঁচিয়ে তাকে হত্যা করে এবং কাঁদতে থাকে। অন্যদিকে রুদ্র আলিয়াকে একটি কফি শপে দেখা করার জন্য ডাকে। আলিয়া রুদ্রের হাতে একটি আংটি দেখে, জিজ্ঞেস করে তুমি আমাকে প্রপোজ করতে চাচ্ছ? রুদ্র চুপ থাকে। আলিয়া বলে আমি জীবনে কারো জন্য কিছু করিনি, তবে তোমার জন্য করেছি। এরপর রুদ্র কফি শপের দান বাক্সে আংটিটি ফেলে দেয়। অফিসে ফিরে রুদ্র সারার ব্যাগ থেকে একটি জাল পাসপোর্ট পায় এবং জহির নামের জাল পাসপোর্ট প্রস্তুতকারকের কাছে যায়। জহির জানায় এই লোকটা হোটেল তাজে আছে।
জহির আরও জানায় এর আগে গৌতমও তার কাছে এসেছিল। এরপর গৌতম গোপালের লাশ নদীর পাড়ে নিয়ে যায়। একসময় রুদ্র তাকে কল দিয়ে জানায়, তুই যা করছিস তা ঠিক নয়, ফিরে আয়। গৌতম ফোন কেটে দিয়ে বলে, ঠিক আছে, 3টায় আমার সাথে দেখা কর, শুধু তুই আর আমি। এরপর রুদ্র হোটেল তাজে গিয়ে জ্যাকের ছবি দেখিয়ে তার রুম নম্বর জানতে চায়। কিছুক্ষণ পর গৌতমও সেখানে পৌঁছায়। রুদ্র খুব সতর্কভাবে জ্যাকের রুমে ঢুকে দরজায় ধাক্কা দিয়ে জ্যাককে মাটিতে ফেলে দেয়। রুদ্র জ্যাককে আটক করলে গৌতম এসে বলে, তুই এবার আমাকে গ্রেফতার করবি তাই না? রুদ্র তাকে আশ্বস্ত করতে চায়। গৌতম জ্যাককে গুলি করে হত্যা করে। এরপর গৌতম এবং রুদ্র একে অপরের দিকে বন্দুক তাক করে। গৌতম রুদ্রকে জিজ্ঞেস করে, ও আমার নামে কি বলেছে? রুদ্র জবাব দেয়, ও তোর নামে কিছুই বলেনি, তোর যেই সমস্যা আছে তা আমরা দুজন কথা বলে ঠিক করতে পারবো। গৌতম বলে, তাহলে ও আমার নামে কিছুই বলেনি। রুদ্র বলে, ওকে ধরতে এসেছিলাম, কিন্তু হঠাৎ ও আমার উপর আক্রমণ করে। তুই ভাবলি ও আমাকে মেরে ফেলতে চাইছিল, তাই তুই গুলি করেছিস। আমি এভাবে একটা রিপোর্ট লিখে দেব। গৌতম বলে, এসব বলে আসলে কোনো লাভ নেই। আমি আসলে কি করেছি তুই জানিস না। আমি হীরা চুরির কথা জানতাম না, কিন্তু কিছুই বলিনি, কারণ এখান থেকে আমার শেয়ার ছিল। তুই কি এখনো আমাকে সাহায্য করবি? রুদ্র গৌতমকে জিজ্ঞাসা করে, তুই কি ঈশার কিডন্যাপিং সম্পর্কে জানতি? গৌতম বলে, না, আমি এই কিডন্যাপিং এর ব্যাপারে কিছুই জানতাম না। রুদ্র বলে, তাহলে আমার কিছুই যায় আসে না। গৌতম বলে, আমি তোকে বিশ্বাস করব কিভাবে? এরপর দেখা যায় রুদ্র তার বন্দুকটি গৌতমের দিকে এগিয়ে দিয়ে বলে, যতক্ষণ না তোর বিশ্বাস হচ্ছে বন্দুকটি তোর কাছেই থাক। ঠিক তখনই হাউসকিপিং এর জন্য একটা মেয়ে আসে, আর গৌতম বলে, তুই আমাকে ফাঁসাতে চাইছিস। এই বলে গৌতম রুদ্রের ওপর গুলি চালায়। রুদ্র বলে, আমি তোকে ফাঁসাবো না। এই সুযোগে গৌতম জ্যাকের পকেট থেকে হীরা বের করে হোটেল থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় প্রবল একটি জুয়েলারি শপে গিয়ে যতীনকে গ্রেফতার করে। রাতে দরজার কলিং বেল বাজলে শায়লা দরজা খোলে এবং দেখে গৌতম এসেছে তার বাসায়। শায়লা রান্না করতে করতে গৌতমকে জিজ্ঞেস করে, হঠাৎ এত রাতে বাসায় এলে? গৌতম বলে, তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। তুমি রুদ্রকে কল করে এখানে আসতে বলো, তবে ওকে বলবে না যে আমি এখানে আছি। শায়লা বলে, আমি ওকে ডাকতে পারবো না, আমি নিজেই আজ সকালে ওকে কল করতে মানা করেছি। গৌতম ভীষণ রেগে গিয়ে বলে, সাধারণ একটা ব্যাপার, তুমি কেন পারছো না? শায়লা বলে, তুমি নিজে কেন ফোন দিচ্ছ না? তুমি ভয় দেখাচ্ছ আমাকে। আজ সারাদিন আমার আর রুদ্রের মধ্যে অনেক কিছু হয়েছে, এখন তুমি একমাত্র আমাকে সাহায্য করতে পারো। শায়লা রাজি হয় না। গৌতম তার দিকে বন্দুক তাক করে। শায়লা বাধ্য হয়ে রুদ্রকে ফোন দেয় এবং কলটি লাউড স্পিকারে রাখে। রুদ্র কল রিসিভ করলে শায়লা বলে, গৌতম আমার বাসায় এসেছে এবং ও আমার দিকে বন্দুক তাক করে আছে। গৌতম দ্রুত শায়লার হাত থেকে ফোনটি ফেলে দেয়। শায়লা চিৎকার করলে গৌতম তাকে গুলি করে। রুদ্র স্পষ্ট গুলির শব্দ শুনতে পায়। সে দ্রুত গাড়ি নিয়ে রওনা দেয় এবং বাসায় গিয়ে দেখে শায়লার লাশ মেঝেতে পড়ে আছে। রুদ্র স্তব্ধ হয়ে মেঝেতে বসে পড়ে। শায়লার পাশেই রাজীবের ফ্রেম বাঁধা ছবি পড়ে আছে। গৌতম এমনভাবে সবকিছু রেখে যায় যেন সবাই ভাবে রুদ্রই কাজটি করেছে। অফিসের সবাই জানতো রুদ্র রেগে গেলে কি করতে পারে। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে। পুলিশের গাড়ি শব্দ শুনে রুদ্র পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় প্রবল দীপালির রুমে এসে দেখে সে তার সিনিয়র অফিসার এবং অফিসার রামানকে রুদ্র রেগে গেলে কি করতে পারে তার ফুটেজ দেখাচ্ছে। কমিশনার প্রবলকে জানায় যে রুদ্রের স্ত্রী শায়লার লাশ পাওয়া গেছে। মনে হচ্ছে রাগের বশে রুদ্রই তাকে খুন করেছে। প্রবল বলে, এটা অসম্ভব, স্যার এই কাজ করতে পারে না। দীপালি প্রবলকে বাইরে নিয়ে এসে বলে, শায়লার রক্তের পাশে রুদ্রের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। প্রবল বলে, ম্যাডাম, আপনি স্যারকে আমার চেয়েও ভালো চেনেন, তাহলে আপনার কি মনে হয় এই কাজ তিনি করেছেন? দীপালি বলে, কিছু করার নেই, রুদ্র খুন না করলে পালালো কেন? রাজীব বাসার সামনে এসে এত পুলিশ দেখে ভেতরে যাওয়ার চেষ্টা করে। বাইরে দেখতে পায় অ্যাম্বুলেন্সের শায়লার লাশ উঠানো হচ্ছে। এই অবস্থা দেখে রাজীব হতভম্ব হয়ে যায়। অন্যদিকে গৌতম বিশ্বাস করতে পারছে না তার হাতে কিভাবে শায়লা খুন হয়ে গেল। সে জ্যাকের পকেট থেকে চুরি করা হীরাগুলো নিজের ড্রয়ারে রাখতে যায়। ঠিক তখনই প্রবল তাকে ডাকতে আসে। লকার বন্ধ করে গৌতম সবার সামনে যায়। কমিশনার বলে, মিডিয়ার খবর ফাঁস হওয়ার আগেই দীপালি অফিসার রামান রুদ্রকে খুঁজে বের করবে। গৌতম বলে, আমার মনে হয় তদন্তে এমন একজন থাকা উচিত যে রুদ্রকে সবচেয়ে
সবচেয়ে ভালো জানে। গৌতম নিজে তদন্তে থাকতে চায়, কিন্তু কমিশনার রাজি হয় না। সবাই জানে গৌতম রুদ্রের কত ভালো বন্ধু। মিডিয়ার জানাজানি হলে সবাই ভাববে তদন্ত সঠিক হয়নি। কমিশনার প্রবলকে বলে, তুমি রামান এবং দীপালিকে সাহায্য করবে। গৌতম রাগ হয়ে রুম থেকে বের হয়ে যায়। রুদ্র গৌতমকে ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে বলে, আমি ভালো করে জানি তুই শায়লাকে মেরে আমাকে ফাঁসাতে চাচ্ছিস, কিন্তু শায়লাকে মেরে তুই কাজটা ঠিক করিসনি। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই ভয়েস মেসেজ শুনে গৌতমের অবস্থা খারাপ হয়ে যায়। ভয়ে তার আত্মা শুকিয়ে আসে, কারণ রুদ্র কতটা ভয়ঙ্কর তা গৌতমের চেয়ে ভালো কেউ জানে না। রুদ্র তার কি অবস্থা করতে পারে তা ভেবেই সে ভীত। গৌতম প্রবলকে বলে, তোমার কি মনে হয় রুদ্র খুন না করলে পালাতো কেন? প্রবল বলে, স্যার পালিয়ে গেছে তার মানে এই না যে সে খুনি। গৌতম বলে, রুদ্রের এখন সবচেয়ে বেশি প্রয়োজন বন্ধুর। রুদ্র যদি তোমার সাথে যোগাযোগ করে তাহলে সরাসরি আমাকে জানাবে, আর কাউকে না। দীপালি রাজীবকে জিজ্ঞাসাবাদ করার সময় জানতে পারে যে শায়লার সাথে রুদ্রের সম্পর্ক ভালো হয়ে গেছিল। রাজীব বিষয়টি বুঝতে পেরেছিল এবং শায়লাকে বলেছিল যে তাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। শায়লা রাজীবকে বেছে নেয়। এতে রাগে রুদ্র অফিসের জানালার কাজ ভেঙে ফেলে। রাজীবের মনে হচ্ছে সেই রাগের কারণেই রুদ্র শায়লাকে খুন করেছে। আলিয়া তার বাসায় হঠাৎ শব্দ শুনে ঘুম থেকে উঠে বেডের পাশে ড্রয়ারে রাখা বন্দুকটি নিয়ে ধীরে ধীরে বের হয়ে দেখে ড্রয়িং রুমে রুদ্র দাঁড়িয়ে আছে। আলিয়া বলে, তোমার জন্য কি বাসার আরেকটি চাবি বানিয়ে দিব? রুদ্র বিমর্ষভাবে বলে, শায়লা মারা গেছে। আলিয়া বলে, তুমি যদি মারো তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। রুদ্র বলে, আমি মারিনি। ওদিকে গৌতম রুদ্রের দেওয়া ভয়েস মেসেজ দীপালিকে শোনায়। দীপালি বলে, তার মানে ও নিজে খুন করে তোমাকে খুনি ভাবছে। গৌতম রুদ্রকে সাইকো প্রমাণ করতে চায়। গৌতমের কথা দীপালি সহজেই বিশ্বাস করে নেয়। অফিসার রামান ও প্রবল ক্রাইম সিনে যায়। রামান প্রবলকে বলে, শুধুমাত্র সেই জিনিসগুলোই ভাঙা হয়েছে যেগুলো রাজীব এবং শায়লার সাথে জড়িত। আমরা খুব ভালো করে জানি রুদ্র অতিরিক্ত রাগে জিনিসপত্র ভাঙে। প্রবল বলে, সবকিছু কেমন যেন পারফেক্ট মনে হচ্ছে। অতিরিক্ত রাগে মানুষ হাতের কাছে যা পায় তাই ভাঙে, বেছে বেছে জিনিসপত্র ভাঙে না। রামান রুদ্রের অন্ধভক্ত। রুদ্র আলিয়ার কাছে সাহায্য চায়। আলিয়া বলে, তুমি আমাকে তোমার ক্রাইম পার্টনার বানাতে চাও? রুদ্র প্রবলকে কল দেয়, বলে, তোমার যদি মনে হয় আমি খুন করেছি তবে কল কেটে দাও। প্রবল রামান থেকে একটু সাইডে যায়। প্রবল বলে, আমি জানি আপনার রাগ বেশি, কিন্তু আপনি এই কাজ করবেন না। রুদ্র প্রবলকে সাবধান করে বলে, খবরদার গৌতমকে বিশ্বাস করবে না। ঠিক তখন এক কনস্টেবল জানায় বন্দুক পাওয়া গেছে। রুদ্রও শুনতে পায়। বন্দুক নিয়ে রামান বলে, আমি এই বন্দুক সাথে নিয়ে যাব, অন্য কাউকে এই মুহূর্তে বিশ্বাস করা যাবে না। রুদ্র কল কেটে দেয়। রুদ্র আলিয়াকে এইসব বলে। আলিয়া বলে, তুমি তো গুলি করোইনি। রুদ্র বলে, আমার বন্দুক আমি গৌতমকে দিয়েছিলাম। গৌতম ওই বন্দুক দিয়ে শায়লাকে খুন করে আমাকে ফাঁসাচ্ছে। আলিয়া বলে, তাহলে তো গেম ওভার, এখন কি করার আছে? রুদ্র আলিয়াকে জিজ্ঞেস করে, গাড়ি চুরি করতে পারো? আলিয়া একটু মুচকি হাসি দেয়। আলিয়া এইসবে মজা পায়, আর আলিয়াকেই বলছে এইসব পারে নাকি। রামান ও প্রবল যখন বন্দুক নিয়ে অফিসে যাচ্ছিল তখন হঠাৎ করে রুদ্র গাড়ি নিয়ে সামনে আসে আর একটি স্মোক গ্রেনেড ওদের গাড়িতে মারে। তারপর গাড়ির সামনে আটকায়। পিছন থেকে আলিয়া একটি গাড়ি নিয়ে এসে রামানকে ধরে। রুদ্র মাস্ক পরে প্রবলকে জিজ্ঞাসা করে বন্দুক কোথায়। এরপর প্রবলকে এক ঘুষি মারে যাতে কেউ প্রবলকে সন্দেহ না করে। এরপর বন্দুক নিয়ে গাড়িতে উঠে চলে যায়। রামান বলে, তুমি কাজটা ঠিক করছো না রুদ্র। কে শুনে কার কথা? ওরা গাড়ি নিয়ে চলে যায়। প্রবল অফিসে জানায় রুদ্র বন্দুক নিয়ে গেছে। খবরটা শুনে গৌতম রেগে যায়। ওইদিকে আলিয়া আর রুদ্র বন্দুকের সব পার্ট আলাদা করে পানিতে ফেলে দেয়। গৌতম বুঝতে পারছে না সে আসলে কি করবে। ঠিক তখনই রুদ্র গৌতমকে ফোন দেয়। রুদ্র বলে, তুই কি ভয় পেয়েছিস নাকি নাটক করছিস? গৌতম বলে, আমি আর পারছি না, মরে গেলেই ভালো হতো। তাহলে আমার হাতে শায়লা মরতো না। তুই আমাকে যা শাস্তি দিবি দে, কিন্তু একবার আমার সাথে দেখা কর। রুদ্র বলে, সকাল 9টায় বিটিএ স্টেশনের সামনে দেখা করতে চাই। আলিয়া জিজ্ঞেস করে, তুমি কি আসলেই ওর সাথে দেখা করবে? রুদ্র বলে, ওর আগে আরেকজনের সাথে দেখা করতে হবে। গৌতম অফিসে দীপালি, প্রবল এবং রামানকে জানায় রুদ্র আমাকে দেখা করতে ডেকেছে। গৌতম দীপালির সামনে নিরীহ সাজে এবং বলে, ও তো আমার বন্ধু, ও আমার কিছু করবে না। দীপালি বলে, না, চারপাশ থেকে পুলিশ এবং শুটাররা তোমার ওপর নজর রাখবে। রুদ্র যদি তোমার ওপর আক্রমণ করে তাহলে সাথে সাথে গুলি চালানোর আদেশ দেব। গৌতম অভিনয় করে বলে, প্লিজ এমন করবেন না। দীপালি জানায় এছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে আলিয়া রাজীবকে রুদ্রের কাছে ধরে নিয়ে আসে। রুদ্রকে দেখে রাজীব রাগে ইচ্ছেমতো মারতে শুরু করে। একসময় কান্নায় ভেঙে পড়ে। রুদ্র রাজীবকে শান্ত করে বলে,
আমি খুন করিনি এবং সবকিছু বুঝিয়ে দেই। রুদ্র রাজীবকে বলে, তুমি ঠিক 8:15-তে অফিসে পৌঁছাবে, তারা তোমাকে অপেক্ষা করতে বলবে, তুমি ঠিক 25 মিনিট সময় পাবে, আমি এখানে সামলাই। গৌতম প্রবলকে বলে, তোমার আমাদের সাথে আসার দরকার নেই। প্রবল বলে, দরকার আছে, আমি দেখতে চাই একজন পুলিশ ক্রিমিনাল হয়ে গেলে তাকে দেখতে কেমন লাগে। দীপালি সবাইকে নিয়ে রওনা দেয়। প্ল্যান অনুযায়ী ঠিক সেই সময় রাজীব অফিসে আসে এবং দীপালিকে বলে, আপনার সাথে জরুরি কথা আছে। দীপালি তাকে রামানের সাথে কথা বলতে বলে এবং টিম নিয়ে বের হয়ে যায়। দীপালি তার টিম সহ লোকেশনে প্রস্তুত থাকে। রুদ্র সেখানে চলে আসে। রুদ্র গৌতমের কাছে গিয়ে বলে, কেন করলি এমন? তোর একটা সামান্য ভুলের জন্য আমি আমার স্ত্রী আর এত ভালো একটা বন্ধুকে হারিয়েছি। গৌতম বলে, তোর কি মনে হয় আমি শায়লাকে খুন করেছি? তাহলে তুই কেন বন্দুক নিয়ে পালালি? আর কেন তোর বিরুদ্ধে এত প্রমাণ? রুদ্র বলে, তুই নিজেকে বাঁচাতে এখানে এসেছিস। রুদ্র উপরে তাকিয়ে বলে, বাহ বস, আমার ট্রিক্স আমার উপরেই ব্যবহার করছেন। রুদ্র ফিসফিস করে বলে, তোর লকার থেকে তোকে দূরে নিয়ে এলাম। গৌতম ভয় পেয়ে গেল। তাদের ফিসফিস কথা দীপালি কিছুই শুনতে পায় না। রুদ্র বলে, তোর হীরা আর তোর লকারে নেই, যত খুশি নাটক কর। গৌতম রুদ্রকে রাগানোর জন্য বলতে শুরু করে, বেচারি শায়লা মরার আগে বারবার তোর নাম ধরে চিৎকার করেছিল, কিন্তু সবসময় যেমন হয় তুই তার পাশে ছিলি না। রুদ্র রাগে গৌতমকে মারতে শুরু করে। দীপালি এই অবস্থায় গুলি চালানোর আদেশ দেয়, কিন্তু প্রবল বন্দুক সরিয়ে দিলে রুদ্রের গায়ে গুলি লাগে না। সাথে সাথে রুদ্র পালিয়ে যায়। এ কারণে দীপালি প্রবলকে গ্রেফতার করে। রুদ্র দ্রুত গিয়ে আলিয়ার গাড়ির পেছনে ওঠে। আলিয়া বলে, তোমার এই বন্ধুর ওপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, তাই আগে থেকেই আমি প্রস্তুত ছিলাম। রাজীব ওয়াশরুমের বাহানা দিয়ে লকার রুমে ঢুকে গৌতমের লকার থেকে হীরা বের করে নেয়। দীপালি গৌতমকে নিয়ে অফিসের দিকে রওনা দেয়। অফিসে পৌঁছে গৌতম তার লকারের দিকে দৌড় দেয় এবং দেখে রাজীব লকার রুম থেকে বের হচ্ছে। রাজীব গৌতমকে বলে ওয়াশরুম খুঁজছিল। গৌতম তাকে ওয়াশরুম দেখিয়ে দেয়। এরপর দৌড়ে লকারের সামনে এসে দেখে হীরা নেই। সে বুঝতে পারে রাজীব হীরা চুরি করেছে। গৌতম দ্রুত শটগান নিয়ে রাজীবকে ফলো করতে থাকে। রামান জিজ্ঞাসাবাদ কক্ষে প্রবলকে জিজ্ঞাসা করে, এখানে এমন কিছু ঘটেছে যা কেউ দেখতে পারছে না, তুমি আমাকে বলো সেই জিনিসটা কি। কিছুক্ষণ পর রামান বাইরে এসে দীপালিকে বলে, গৌতমই আসল খুনি, আমাদের ওকে ধরতে হবে। গৌতম রাজীবকে ফলো করতে করতে একটি পুরনো স্টেশনে চলে যায়। সেখানে রাজীবের বদলে রুদ্রকে দেখে। গৌতম বুঝে যায় এসব রুদ্রের প্ল্যান। রুদ্র জিজ্ঞাসা করে, তুই আর কতগুলো জীবন নেওয়ার পর থামবি? গৌতম বলে, তুই আসলে একটা অপয়া, তোর জন্যই এসব কিছু হয়েছে। সারা জীবন তোর জন্য কত মিথ্যা কথা বলেছি। রুদ্র রাগে গৌতমকে একটা ঘুষি মারে এবং বারবার জিজ্ঞাসা করে, কেন করলি এসব? শায়লাকে কেন মারলি? গৌতম কাঁদতে কাঁদতে বলে, আমার কি মনে হয় না যে আফসোস হয়নি? আমি বারবার নিজেকে বলেছিলাম কেন ওখানে গেলাম, আমি সেখানে না গেলে এসব হতো না, আমাকে মেরে ফেলো, সব এখানেই শেষ করো। রুদ্র তার কাছ থেকে অডিও রেকর্ডার বের করে বলে, আমি তোকে এখানে মারার জন্য আসিনি, আমি শুধু সত্যটা বের করতে চেয়েছিলাম। গৌতম আবার রুদ্রকে রাগানোর চেষ্টা করে এবং বলে শায়লার সাথে তার সম্পর্ক ছিল। এতে রুদ্র রেগে যায় এবং গৌতমের দিকে বন্দুক তাক করে, কিন্তু বহু কষ্টে নিজেকে সামলে নেয়। রুদ্র বলে, তোকে আমি মারবো না, তোর মতো মানুষের জন্য মৃত্যু যথেষ্ট নয়, তুই প্রতিদিন জেলে তিলে তিলে মরবি। গৌতম চায় না সবাই সত্যটা জানুক এবং তাকে ঘৃণা করুক, তাই সে চায় রুদ্র তাকে মেরে ফেলুক, যাতে সব দোষ রুদ্রের ওপর পড়ে। রুদ্র চলে যেতে নিলে গৌতম দৌড়ে এসে তার পিঠে ছুরি মারে। তখন আলিয়া চলে আসে এবং নিচে পড়ে যাওয়া শটগানটি হাতে নিয়ে গৌতমকে থামতে বলে। আলিয়াকে দেখে গৌতম চমকে যায় এবং বলে, তুমি এখানে কি করে? আলিয়া বলে, রুদ্র তো তোমাকে কখনোই মারবে না, সবকিছু কেন জানি ঘুরে ফিরে আমার হাতেই চলে আসে, আমাকে এসব করতে হয়। রুদ্র অনেক নিয়ম মানতে পারে, কিন্তু আমি এতে কিছু মানতে পছন্দ করি না। আলিয়া গৌতমকে মারতে চায়, কিন্তু রুদ্র তাকে না করে। আলিয়া বলে, তোমরা একজন হ্যাঁ বলছো, আরেকজন না বলছো, তিনজন মানুষ আছো, আরেকজনের মতামত চাই। তখন রাজীবকে জিজ্ঞেস করে, কি করব? রাজীব বলে, ওকে মেরে ফেলো। সাথে সাথে আলিয়া গৌতমকে গুলি করে। গৌতম ছিটকে গিয়ে রুদ্রের পাশে পড়ে। এখানেই গল্প শেষ হয়ে যায়। হয়তো ভবিষ্যতে রুদ্রকে আরো কোনো রহস্য উদ্ঘাটন করতে দেখা যাবে। এর অর্থ রুদ্র দ্য এজ অফ ডার্কনেস এর দ্বিতীয় সিজনও আসতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আপনার মতামত কমেন্টে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ সামনে আরো অনেক নতুন সিরিজ নিয়ে আসব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।